This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেশের প্রধানমন্ত্রী সেনার উপর সমস্ত দায়িত্ব অর্পণ করে দিয়েছেন আর গো অ্যাহেড কূটনৈতিক স্ট্রাইক শুরু হয়ে গেছে। এবার আরেক কদম এগিয়ে গিয়ে কি প্রত্যাঘাত হতে চলেছে সেই ভয়তে কিন্তু পাকিস্তান কাঁপতে শুরু করেছে। ভয় তো হবেই, স্বাভাবিক, কারণ ভারত যদি ব্রহ্মাস্ত্র ছাড়ে তাহলে তো মুহূর্তের মধ্যে ইসলামাবাদ শেষ। ব্রহ্মাস্ত্র কি দেখুন। We are committed to take firm and decisive action against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. এবার দুষ্টের দমন, সন্ত্রাসকে লালন পালন করে পাকিস্তান, তাই উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে। কবে, কোথায়, কোন কৌশলে প্রত্যাঘাত? ভারতীয় সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছেন মোদি, তাহলে এবার শঠে শঠাং সমাজরে। আর সেই কাজেই ভারতের হাতে রয়েছে ব্রহ্মাস্ত্র। ভারতের ব্রহ্মাস্ত্র সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মস। ঠিক এই ব্রাহ্মসের কথা ভেবেই থরহরিকম্প পাকিস্তান। কেন জানেন? ব্রাহ্মস ফায়ার করলে মুহূর্ত সময় পাবে না ইসলামাবাদ, তার আগেই খেল খতম। ব্রাহ্মস ফায়ার করলে কি হবে? অমৃতসর থেকে লাহোর 55 কিলোমিটার পথ পৌঁছতে সময় লাগবে 72 সেকেন্ড। অমৃতসর থেকে ইসলামাবাদ 287 কিলোমিটার দূরের টার্গেট হিট করতে ব্রাহ্মস সময় নেবে 5 মিনিটেরও কম। ভুজ থেকে 325 কিলোমিটার দূরের করাচিতে নিশানা করতে সময় বড়জোর 5 থেকে 6 মিনিট। আর শত্রুকে দমনে এই ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল জুড়েছে আমাদের রাফালে। ভারতের যে রাফাল এয়ারক্রাফট আমাদের এটা লাগানোর পরে আমাদের শক্তিটা অনেক বেড়ে যাবে। এবার রাফাল ছাড়াও ব্রাহ্মস এনজি, সুখয় এয়ারক্রাফট এবং তেজাসের মধ্যেও ফিট করার অলরেডি একটা প্রযুক্তি চলছে অ্যান্ড প্ল্যান অলমোস্ট থ্রু হয়ে গেছে। ভারত ও রুশ প্রযুক্তিতে তৈরি এই মহাশক্তি, ভারতের ব্রহ্মপুত্র আর রাশিয়ার মস্কোভা দুয়ে মিলে নাম ব্রাহ্মস। এই মিসাইলই ভারতের ব্রহ্মাস্ত্র। ব্রাহ্মস বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপারসনিক ক্রুজ মিসাইল। গতি 3700 কিলোমিটার প্রতি ঘন্টা, মারণ ক্ষমতা 600 কিলোমিটার পর্যন্ত। নিখুঁত লক্ষ্যভেদ করতে পারে ব্রাহ্মস। আকাশে গতিপথ পরিবর্তন করতে পারে। চলনশীল নিশানাতেও লক্ষ্যভেদ করতে পারে এই মিসাইল। পরমাণু ওয়ারহেড বহন করতে পারে ব্রাহ্মস। এক কথায় বিনাশের গ্যারেন্টি ব্রাহ্মস। এই মিসাইলটাকে নাকি ইন্টারসেপ্ট করা যায় না, অ্যান্ড ইট মেক্স এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর দ্য এনিমি। এটার মেন টার্গেট হবে আর্মি হেডকোয়ার্টার্স, নেভাল হেডকোয়ার্টার্স, এয়ারফোর্স হেডকোয়ার্টার্স, কমিউনিকেশন হাব, লজিস্টিক নোডস, ট্রুপ কনসেন্ট্রেশন, ম্যাক্সিমাম ট্রুপ কনসেন্ট্রেশন। জল, স্থল, আকাশ 3 পথে যে কোনো জায়গা থেকেই লঞ্চ করা যায় ব্রহ্মাস্ত্র ব্রাহ্মস। এক কথায় তুলনাহীন। পাকিস্তানের ভয়টা ঠিক সেখানেই। 10 মিটারেরও কম উচ্চতায় উঠতে পারে, শত্রুর র্যাডারে ধরা পড়ে না। যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ব্রাহ্মসকে ধ্বংস করা প্রায় অসম্ভব। বুঝলেন ব্রাহ্মসের নামেই কেন কাঁপুনি ইসলামাবাদে? তৈরি ব্রাহ্মস 2ও। ব্রাহ্মস 2 এর গতিবেগ ঘন্টায় 6000 কিলোমিটার। 290 কিলোমিটার দূরের নিশানায় অনায়াসে লক্ষ্যভেদ করতে পারে ব্রাহ্মস 2। আর এই ব্রাহ্মস জুড়েছে রাফালে। নিজের পরিণতিটা বুঝতে পারছে ইসলামাবাদ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে ভারতের সমর্থনে। প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি বললেন? তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ভারতের আছে মন্তব্য করলেন জন বলটন।
জঙ্গি হামলার আতঙ্ক নিয়ে বাঁচা যায় না, পাকিস্তানকে জঙ্গি দেশ ঘোষণা করা উচিত। হ্যাঁ, পাকিস্তানকে জঙ্গি দেশ ঘোষণা করা উচিত মন্তব্য করলেন প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আরো একবার জানিয়ে দিই, ভারতকে সমর্থন করলেন তিনি। প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের পাশে। ये दिल मांगे मोर, কারগিলের পাহাড় চূড়ায় ক্যাপ্টেন বিক্রম বার্তার সেই বার্তাটা লোক গাথায় ঢুকে গিয়েছে। বিক্রম বার্তার সঙ্গে অনুজ নায়ার, তিনিও ছিলেন। 7 জওয়ানকে নিয়ে কারগিলের সবচেয়ে উঁচু পয়েন্টের দখল নেওয়ার অভিযান শুরু করেছিলেন অনুজ। ক্যাপ্টেন নায়ার তিনি একাই 9 জন পাক সেনাকে শেষ করেন, 3টে বাংকার ধ্বংস করে দিয়েছিলেন। আর তার লড়াইতেই ভারতের হাতে আসে টাইগার হিল। মোড় ঘুরে যায় কারগিল যুদ্ধের। মোটেই নয়, সংখ্যাটা তার চেয়ে অনেক অনেক বেশি। 1999 সালে কারগিলে ঢোকার পর প্রায় 2500 পাক সেনার আর দেশে ফেরা হয়নি। 75% দেহ ফেরতই নেয়নি পাকিস্তান। যুদ্ধের মাথা পারভেজ মুশারফ আজীবন দাবি করে গেছেন কারগিলে নিহত পাক সেনার সংখ্যা 300-র আশেপাশে। পাক সেনার একটা অংশ আবার দীর্ঘদিন বলে এসেছে না, তা নয়, নিহতের সংখ্যা 600-র বেশি। 2010 সালে পাক আর্মি অফিসিয়ালি জানিয়েছিল যে কারগিলে তাদের 453 জন সেনার মৃত্যু হয়। মেমোরিয়াল ওয়ালেও ওই 453 জনের নামই রয়েছে। পাক সেনার টপ সিক্রেট নথি কিন্তু বলছে অন্য কথা। পাক আর্মির অবসরপ্রাপ্ত 2 অফিসারের দাবি, কারগিলে তাদের 2500-এর বেশি সেনার মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা যতটা সম্ভব কমিয়ে দেখাতে যা যা করা সম্ভব করা হয়েছিল। এমনকি সেনা অফিসারদের প্রবল চাপের মুখেও 800-র বেশি নিহত সেনার দেহ ফেরাতে চাননি মুশারফ ও তার ঘনিষ্ঠ জেনারেলরা। এটা সত্যি হলে বলতে হয়, কারগিল যতটা কঠিন বলে আমরা জানি, তার চেয়েও কয়েক গুণ কঠিন লড়াই লড়েছিলেন ভারতীয় জওয়ানরা। উঁচুতে বসে থাকা পাক সেনা গুলি বৃষ্টি করছিল, আর পাহাড়ের খাড়াই পেয়ে তাদের 3 জনের বিরুদ্ধে লড়ছিলেন গড়ে 1 জন ভারতীয় সেনা। মনে রাখতে হবে, তারা এক হাতে দড়ি ধরে উঠছিলেন, অন্য হাতে গুলি চালাচ্ছিলেন। আর্মি সেন্টারে যে প্ল্যান হয়েছিল, বাস্তবের মাটিতে অনেক ক্ষেত্রেই তা খাটছিল না। বাধ্য হয়েই নতুন প্ল্যান করতে হয়। তথ্য বলছে, পাহাড়ে চড়তে চড়তেই কৌশল বদলে সাফল্য পেতে শুরু করে ভারতীয় সেনা। যেমন বলা যায়, কারগিল অভিযানের শেষ ধাপে টাইগার হিল পুনর্দখলের কথা ছিল, যদিও তার অনেকটা আগেই 99-এর 1 জুলাই রাতে রুট বদলে টাইগার হিলে অভিযানের সিদ্ধান্ত নেন ফিল্ডে থাকা সেনা কমান্ডাররা। 3রা জুলাই টাইগার হিলে ওঠা শুরু করেন জওয়ানরা। সেই রাত তাদের কথায় কায়ামত কি রাত। কারগিল যুদ্ধের সবচেয়ে কঠিন ও বিপদসংকুল এই অভিযানে প্রাণহানি এড়ানো যায়নি। কম বেশি 36 ঘন্টার অভিযান। 4 জুলাই সকালে টাইগার হিলের চূড়ায় জাতীয় পতাকা উড়িয়ে দেয় ভারতীয় সেনা। উদাহরণ আরও আছে। ভারী কামান ও আর্টিলারি ইউনিট নিয়ে 10,000 ফুট খাড়াই পাহাড়ে ওঠা। পাহাড়ে চড়তে চড়তেই সেনা অফিসাররা বুঝে যান, দূর থেকে কামানের গোলা ছুঁড়ে পাক সেনাকে কাবু করা যাবে না। তাই কামান নিয়ে পাহাড়ে চড়ার সিদ্ধান্ত হয়। এতে মারাত্মক ঝুঁকি ছিল। একটা কামানকে পাহাড়ে ওঠাতে অন্তত 4 জন সেনার দরকার। ফলে পাক সেনার গুলির জবাব দিতে লোক কম পড়ে যায়। তাই কখনো 3 জনের বিরুদ্ধে 1, কখনো 4-এর বিরুদ্ধে 1-এর লড়াই। এমন এক অসম লড়াই লড়েই কারগিলে জয় ছিনিয়ে আনেন ভারতীয় জওয়ানরা। শুধু তাই নয়, 99-এর যুদ্ধ কারগিলের নামে পরিচিতি পেলেও লড়াইটা শুধু কারগিলে হয়নি। বাতালিক, আখনুর, দ্রাস সহ নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে লড়াই চলে। ভারতীয় সেনার ওপরে কড়া নির্দেশ ছিল, কোনোভাবেই নিয়ন্ত্রণ রেখা পেরোনো যাবে না। অথচ ওই সমস্ত এলাকায় পরিস্থিতি এমনই যে এদিকে ওদিকে 2টি পোস্টের মধ্যে দূরত্ব কোথাও 60 মিটার তো কোথাও 80 মিটার। যুদ্ধের সময় কি আর লাইন মেপে এগোনো যায়? তবুও আমাদের সেনা প্রাণের ঝুঁকি নিয়েই নিজেদের পোস্ট আঁকড়েছিল।
পাকিস্তানের গুলির সামনেও জওয়ানরা এক চুলও নড়েননি। আর তাই অনেক জাল ছড়িয়েও কার্গিল যুদ্ধে ভারতের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের অভিযোগ তুলতে পারেনি পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।